এই ভিডিওর মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেটা সলভ করব। তাহলে দেখুন, রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান 2017 সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। তাহলে দেখুন, ডিসেম্বরে ঘটেছে যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো ডিসেম্বর 3। আমাদের অঙ্কগুলো করার জন্য সর্বপ্রথম আমার কাজ হচ্ছে যে প্রশ্নটাকে একবার রিভাইজ করা। তাহলে দেখুন, ডিসেম্বর 3 তারিখে হচ্ছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বরের 5 হচ্ছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ডিসেম্বরের 10 তারিখে হচ্ছে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে 40,000 টাকা। ডিসেম্বর 15 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান, এবং ডিসেম্বর 20 হচ্ছে পাওনাদারকে পরিশোধ করা হয়েছে 15,000 টাকা। আর ক নাম্বার দেখুন যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখুন, এখানে যে ব্যবসার সাথে সম্পর্কিত নেই এইগুলো আমরা পরিমাণ করব। তাহলে দেখুন, এখানে তাহলে দেখুন 10 তারিখে কি হয়েছে যে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে 40,000 টাকা। এখানে মালিক আপনার সরাসরি ব্যবসার মধ্যে কোনো টাকা আসবেও না এবং ব্যবসা থেকে কোনো টাকা যাবেও না। আমরা জানি যে ব্যবসার আর্থিক অবস্থার বিবরণীর যদি কোনো বৃদ্ধি এবং হ্রাস ঘটে তাহলে সেটা লেনদেন হবে, আর যদি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেটা লেনদেন হবে না। যেহেতু এখানে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলা হয়েছে সেক্ষেত্রে এটা লেনদেন নয়। তারপর দেখুন, আরেকটা হচ্ছে 15 তারিখ। 15 তারিখ হচ্ছে যে এই যে এটা হচ্ছে 10 তারিখ আর এটা হচ্ছে 15 তারিখ। 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। তাহলে আমরা জানি যে ফরমাইশ প্রদান করলে এখানে সরাসরি টাকা দেওয়া হয় না, পরবর্তীতে দেওয়া হবে, আর এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। তাহলে যেগুলো ফরমাইশ দেওয়া হবে, নিয়োগ দেওয়া হবে ম্যানেজার, এগুলো কখনোই লেনদেন নয়। তাহলে দুইটার লেনদেন হচ্ছে, একটা হচ্ছে 40,000 টাকা এবং 45,000 টাকা। তাহলে টোটাল যোগফল হচ্ছে 85,000 টাকা। এটা হচ্ছে ক। এবার দেখুন ক্ষয় কি বলা হয়েছে। দেখুন, আমরা নোট টাকা পরীক্ষার মধ্যে দিতেও পারবে নাও দিতে পারবো, সমস্যা নাই। তাহলে নোট 10 তারিখেরটা হওয়ার কারণ হচ্ছে যে মালিক ব্যবসার ব্যাংক হিসাব থেকে উত্তোলন না করে তা ব্যবসায়িক লেনদেন নয়। এখানে যদি ব্যবসার হিসাব থেকে টাকা নিত তাহলে সেক্ষেত্রে এটা একটা লেনদেন হয়ে যেত, কারণ এখানে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে যেত। কিন্তু এখানে মালিক তার অন্য ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে হয়তো টাকা নিয়েছে, সেক্ষেত্রে এখানে ব্যবসার সাথে কোনো সম্পর্ক নেই। আর 15 তারিখেরটা দেখুন, আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান হয়েছে কিন্তু কোনো আর্থিক লেনদেন হয়নি বা আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, তাই এটি ব্যবসায়িক লেনদেন নয়। দ্বিতীয় দেখুন যে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ সহ ব্যাখ্যা করো। সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে বললে আমরা এইভাবে উত্তরটা দেব, তারিখ লেনদেন কিনা এবং কারণ সহ ব্যাখ্যা। আর যদি আমার প্রশ্নে বলা হয় যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, দেখুন যদি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, তাহলে আমরা এ ইকুয়াল এল প্লাস ওই করব। জি, এটা করব যদি আমরা দেখি যে হিসাব সমীকরণের উপর লেনদেন প্রভাব। কিন্তু তাহলে আমরা এখানে দেখি খ নাম্বারটা কি বলেছে, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। তাহলে এটার জাবেদ হবে কি, যেহেতু মাসের 1 তারিখ, সেক্ষেত্রে ব্যবসায় টাকা এসেছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে নগদান হচ্ছে এ, এ বৃদ্ধি পেয়েছে দেখুন, দেখুন এখানে এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব ওইও বৃদ্ধি পেয়েছে, যেহেতু মূলধন হিসাব ক্রেডিট। তারপর দ্বিতীয়টা দেখুন, তাহলে আমরা এক গিয়েছে। এবার ডিসেম্বর 3 হচ্ছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে আমার থেকে টাকা গিয়েছে এবং ব্যাংকে বেড়েছে। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যাংকও এ, নগদানও সম্পদ, ব্যাংকও সম্পদ, নগদানও সম্পদ। ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে সেক্ষেত্রে এ বৃদ্ধি, এবং নগদ টাকা কমেছে সেক্ষেত্রে এ হ্রাস। এটা হচ্ছে এ, এ সম্পদ দিকে একবার বাড়বে একবার কমবে।
তারপর 3 নম্বরটা দেখুন যে তৃতীয় লেনদেনটি হচ্ছে যে ডিসেম্বরের 5 তারিখ ধারে পণ্য ক্রয়। ধারে ক্রয়ের ফলে আমরা জানি যে ক্রয় সবসময় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং ধারে ক্রয়ের সম্পর্ক পাওনাদারের সাথে। এখানে পাওনাদার হচ্ছে এল আর খরচ হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে রয়েছে, তাহলে যেহেতু খরচ হয়েছে এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে যার কারণে ওই হ্রাস পেয়েছে এবং এল পাওনাদার বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে এল প্লাস উইর মধ্যে এল বাড়বে এবং উই হ্রাস পাবে। তাহলে আমার 1 তারিখ গেল, 3 তারিখ গেল, 5 তারিখ গেল এবং এবং দেখুন 10 তারিখ লেনদেন নয়, 15 তারিখও লেনদেন নয়। এবার 20 তারিখে এটা দেখুন পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। পরিশোধ করবো আমরা অবশ্যই টাকার মাধ্যমে, যেহেতু এখানে কোনো কিছু বলা নেই সেক্ষেত্রে বুঝবো যে আমরা এটা টাকার মাধ্যমে পরিশোধ করেছি। তাহলে এখন আমার কাছ থেকে টাকাটা চলে গেল, নগদ টাকা চলে গেল, নগদ টাকা হচ্ছে সম্পদ আর পাওনাদারও আমার দায় কমেছে, তাহলে এখানে সম্পদও কমেছে দায়ও কমেছে। তাহলে এখানে দেখুন এটা লেনদেন, এখানে এল প্লাস উই এর নগদও হ্রাস পেয়েছে এবং পাওনাদারও হ্রাস পেয়েছে। এবার দেখুন আমরা গ নাম্বার করবো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তাহলে এই জন্য আমাকে অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, যেহেতু এই অঙ্কের মধ্যে নগদ টাকা আর ব্যাংক টাকা রয়েছে। এখানে আসবাবপত্র, ভূমি, জমি, দালান কোঠা এইগুলা নেই। যদি এইগুলা থাকতো তাহলে সম্পদ দিকে এই ঘরগুলো বসতো এবং পাওনাদার এবং মালিকানা সত্ত্ব। আমরা সবসময় প্রশ্নটা পড়ার মাধ্যমে দেখব যে এখানে কোন কোন সম্পদগুলা রয়েছে। এই অঙ্কের মধ্যে শুধুমাত্র দুইটা সম্পদ রয়েছে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংকের টাকা। তাহলে দেখুন ওই যে আমরা প্রথমে দেখেছিলাম যে 5 লক্ষ টাকায় ডিসেম্বর 1 তারিখে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। তাহলে এখানে নগদ টাকা বাড়বে এবং মালিকানা সত্ত্বেও বাড়বে। 3 তারিখেরটা হচ্ছে যে নগদ টাকা ব্যাংকে 50,000 টাকা নিয়ে ব্যাংকে হিসাব করলে হলো, তাহলে আমার এখানে নগদ টাকা কমেছে আর ব্যাংকে টাকা বেড়েছে। আমরা যেটা কমবো সেটাকে আমরা মাইনাসের মাধ্যমে প্রকাশ করব। এবার আমরা উদ্বৃত্ত করব। দেখুন আমরা উদ্বৃত্ত করতে পারবো নাও করতে পারবো। এখানে দেখুন 50,000 টাকা, 50,000 50,000 টাকা, 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকা। এবং 3 তারিখে আমরা 50,000 টাকা বিয়োগ দিয়ে দেবো সম্পদ নগদ থেকে, তাহলে থাকবে আর 4,50,000 টাকা। আর ব্যাংকের দিকে নতুন করে 50,000 টাকা বসেছে, এখানে 50,000 টাকা, এদিকে কোনো কিছুই হয় নাই, 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকা। এবার দেখুন 5 তারিখেরটা হচ্ছে যে ধারে ক্রয় করা হয়েছে। এই ধারে ক্রয়ের মাধ্যমে পাওনাদার বৃদ্ধি পেয়েছে, পাওনাদার প্লাস আর মালিকানা সত্ত্বের ব্যয় বৃদ্ধি পেয়েছে, মানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তাহলে এখানে যেটা হ্রাস পাবে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব। আর যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে, আগে পাওনাদার ছিল না উদ্বৃত্তের ঘরে, দেখুন এখানে 25,000 টাকা। আর যেহেতু আগে 5 লক্ষ টাকা ছিল এখন আমরা মাইনাস করে দেব, তাহলে 5 লক্ষ টাকা থেকে 25,000 টাকা মাইনাস হয়ে গেলে আর থাকবে 4,75,000 টাকা। এদিকে কোনো কিছু হয় না, সরাসরি 4,50,000 এবং 50,000 টাকা। আর 20 তারিখের লেনদেনটা ছিল যে আপনার পাওনাদারকে 15,000 টাকা পরিশোধ করা হয়েছে, এর মাধ্যমে আমার নগদ টাকাও কমেছে, সেক্ষেত্রে আমি এখানে মাইনাস 15,000 টাকা দিয়েছি। এবং পাওনাদার আগে আমার কাছে 25,000 টাকা পেতে, এখন আমি যেহেতু 25,000 টাকা দিয়ে দিয়েছি তাহলে অবশ্যই কমে যাবে, সেক্ষেত্রে 25,000 থেকে 15,000 টাকা বিয়োগ হলে আর এখানে 10,000 টাকা থাকবে। আর 4,50,000 টাকা থেকে 15,000 টাকা চলে গেলে আর থাকবে 4,35,000 টাকা। এইদিকে কোনো কিছু আর নতুন করে যোগ বা কমে নেই, সেক্ষেত্রে 50,000 টাকা। এখন আমরা এরগুলা সবগুলা যোগ করব, তার সাথে এল প্লাস ওর সবগুলা যোগ করবে। তাহলে দেখুন এর নগদ টাকা হচ্ছে 4,35,000 টাকা এবং ব্যাংক টাকা হচ্ছে 50,000 টাকা। দুইটা যোগ দিলে আমার 4,85,000 টাকা। এইদিকে 10,000 যোগ 4,75,000, এটাও যোগফল হবে 4,85,000। তাহলে আমরা যে জানি এ ইকুয়াল এল প্লাস ওই, তাহলে দেখুন এখানে এর মান হচ্ছে এই যে দেখুন এখানে এর মান হচ্ছে 4,85,000 টাকা এবং এল প্লাস উই এর মান হচ্ছে 4,85,000 টাকা। এটা হচ্ছে আমাদের 1 নং সৃজনশীল। এবার 2 নং এরটা দেখুন।
দেখুন প্রশ্ন 2017 জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। ব্যবসায় মূলধন আনয়ন হলো 75,000 টাকা, তাহলে এটা জাবেদা, আপনাকে অবশ্যই জাবেদা পারতে হবে। জাবেদা পারলে আপনি সবগুলা পারবেন। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এ বাড়বে এল বাড়বে। 18,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, তাহলে এটা লেনদেন নয়। 7 তারিখেরটা দেখুন, আমি এখন সরাসরি করবো, আপনারা পরবর্তীতে উত্তরগুলো করবেন। তারপর 2 হচ্ছে 18,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে যে আপনার এটা কোনো লেনদেন নয়। 7 তারিখেরটা দেখুন, আমাদের 1 গেল, 2 গেল, এবার 7এরটা দেখুন, ধারে পণ্য বিক্রয়, বিক্রয় সবসময় ক্রেডিট, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট আর ধারে বিক্রয়ের সম্পর্ক দেনাদারের সাথে, এটা সম্পদ এ। তাহলে দেখুন দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 50,000 টাকা। এবং 10 তারিখেরটা দেখুন, নগদে মণিহারি ক্রয়, নগদে ক্রয় করার মাধ্যমে আমার মণিহারি হিসাব ডেবিট আর নগদ টাকা চলে গিয়েছে, সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট হবে। এবং 12 তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিল, এটা লেনদেন নয়। এটাও লেনদেন নয়, কারণ এখানে ব্যবসা থেকে টাকা নেয় না, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করেছে। তাহলে আমরা 2 তারিখ এবং 12 তারিখেরটা পেয়েছি যে এটা লেনদেন নয়। আর 20 তারিখেরটা দেখুন যে সুমন ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল, তাহলে পাওয়া যাওয়ার মাধ্যমে আমার নগদ বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার হ্রাস পেয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, তাহলে এই দুইটা লেনদেন নয়। কয় বলেছে যে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো, তাহলে 18,000 2,000 যোগ করলে হয়ে যাবে 20,000 টাকা, তাহলে লেনদেন নয়, এগুলোর পরিমাণ হচ্ছে 20,000 টাকা। খ দেখুন যে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। আমরা এটা আগেরটার মতন করব। মূলধন আনয়নের ফলে সম্পদ এবং সম্পদও বৃদ্ধি পেয়েছে, মালিকানাও বৃদ্ধি পেয়েছে। 7 নং এটা দেখুন, ধারে বিক্রয় করায় সম্পদ দেনাদার বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় মালিকানা সম্পদ বৃদ্ধি পেয়েছে। 10 তারিখ এটা হচ্ছে, মণিহারি ক্রয় করায় সম্পদ নগদ টাকা সম্পদ হ্রাস পেয়েছে এবং ক্রয়ের মাধ্যমে ওইও হ্রাস পায়, তাহলে এখানে সম্পদ এ ও মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে। এবং 20 তারিখ এটা হচ্ছে যে আমি তার থেকে দেখুন সুমন ট্রেডার্সের নিকট থেকে 30,000 টাকা পেয়েছি, তাহলে সেক্ষেত্রে নগদান বৃদ্ধি পেয়েছে এ এবং দেনাদার হিসাব সুমন ছিল, এখানে দেনাদার হ্রাস পেয়েছে। একবার এ বৃদ্ধি পেয়েছে এবং সুমন দেনাদার হিসাব সম্পদ এটা হ্রাস পেয়েছে, তার কারণ পাওনাকৃত অর্থ আদায় হলো, পাওনাকৃত অর্থ আদায় হলে সম্পদ হ্রাস পায়। তাহলে গ নাম্বারটা দেখুন, সমীকরণের উপর প্রভাব দেখাতে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখুন প্রশ্নটা আমরা জানি যে মূলধন আনা হলো 50,000 টাকা 1 তারিখে। 1 তারিখেরটা হল যে মূলধন আনা হলো 75,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট সম্পদ আর মালিকানা সত্ত্ব 75,000 টাকা। আমরা কিন্তু প্রশ্নটা পরে দেখেছি যে এখানে কোনো পাওনাদারও নেই এবং নগদ একটা রয়েছে এবং দেনাদার রয়েছে। যেহেতু আমি ধারে বিক্রয় করেছিলাম, সেক্ষেত্রে আমার এখানে দেনাদার তৈরি হয়েছে। আপনাকে লেনদেনগুলো পরে বুঝতে হবে যে সম্পদের দিকে কোন কোন কলাম হবে এবং এল এর দিকে কোন কলাম হবে এবং ও এর দিকে কোন কলাম হবে, তাহলে এটা প্লাস এবং মালিকানা সত্ত্ব প্লাস, তাহলে এটার উদ্বৃত্ত 75,000। দ্বিতীয়টা হচ্ছে যে ধারে বিক্রয় করায় সম্পদও বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখুন 50,000 টাকা ধারে বিক্রয়, 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এখানেও 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 75-এর 75 নতুন করে 50,000-এর 50,000 টাকা এবং 75-এর সাথে 50,000 যোগ হয়ে 1,25,000 টাকা। তাহলে 10 তারিখেরটা দেখুন, আমাদের 7 নম্বরও কমপ্লিট হয়েছে উদ্বৃত্ত। এবার 10 তারিখেরটা দেখুন কি, 10 তারিখেরটা হচ্ছে যে নগদে মণিহারি ক্রয়, নগদে ক্রয় করার মাধ্যমে টাকাও কমেছে উইও কমেছে। দেখুন টাকা 2,200 টাকা কমেছে এবং মণিহারিও ব্যয় বৃদ্ধি পেয়েছে, মানে উই হ্রাস পেয়েছে, তাহলে 2,200 টাকা। 75,000 থেকে 2,200 টাকা বিয়োগ হয়ে গেলে আর থাকবে 72,080, আর এইদিকে 50,000-এর 50,000, 1,25,000 থেকে 2,200 টাকা বিয়োগ হয়ে আর থাকবে 1,22,800 টাকা। আপনার এই ভিডিওগুলো যদি না বোঝেন তাহলে আবার পুনরায় এই ভিডিওগুলো দেখবেন, আপনি একটু একটু পজ করে লিখবেন এবং বারবার ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাহলে উদ্বৃত্ত দেখুন 72,800, 50,000, 1,22,800 টাকা। লাস্ট দেখুন 20 তারিখ,
20 তারিখেরটা দেখুন যে সম্পদ, যেহেতু সুমনের থেকে টাকা আদায় করেছে তাহলে এখানে সম্পদ বাড়বে এবং সম্পদ কমে যাবে। সম্পদ বাড়বে, নগদ টাকা দেখুন 30,000 টাকা বেড়েছে এবং আমি যে দেনাদারের কাছে 50,000 টাকা পাইতাম, সে যেহেতু আমার টাকা পরিশোধ করে দিয়েছে তাহলে ওই টাকাটা কমে যাবে। 50,000 থেকে 30,000 মাইনাস হয়ে যাবে, একবার এ বাড়বে এ কমবে। তাহলে 50 উদ্বৃত্ত দেখুন 50,000 থেকে 20,000 টাকা 30,000 টাকা মাইনাস হয়ে আর থাকবে 20,000 টাকা, আর 72,800 টাকার সাথে 30,000 টাকা যোগ হয়ে যাবে 1,02,800 টাকা। আর এদিকে কোনো কিছু আর আসে না, 1,22,000 1,22,800 টাকায় বসবে। এদিকে দেখুন এল এর দিকে কোনো ঘর নেই, কোনো অ্যামাউন্ট নেই, আর উই এর আপনার এল এর দিকে কোনো লেনদেন না থাকলে আপনাকে এল এর ঘরটা দিতে হবে। এল এর ঘরে কখনো কখনো দেখবেন যে দুটা পাওনাদারের একটা ঘর থাকবে, আবার ব্যাংক ঋণের একটা ঘর থাকবে এইরকম। যেহেতু এখানে পাওনাদারের সাথে কোনো সম্পর্ক নেই, ব্যাংক ঋণের সাথেও কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে এখানে আপনার কোনো ঘর আসবে না, সরাসরি শুধুমাত্র এল সমান সমান দায়ের একটা কলাম থাকবে। এবার দেখুন 1,22,800 টাকার 1,22,800 টাকা, তাহলে এই দুইটার যোগফলও কিন্তু 1,22,800 টাকা। আর আমরা জানি যে এ ইকুয়াল এল প্লাস ওই, তাহলে এই যে এখানে দেখুন 1,22,800 টাকা, এখানেও আপনার 1,22,800 টাকা। এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এই দুইটা আমি করিয়েছি, আপনারা নিজে নিজে পরেরগুলো ট্রাই করবেন। পরবর্তীতে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের কয়েকটা বোর্ড কোশ্চেন নিয়ে সরাসরি আলোচনা করব, উত্তর সহ থাকবে, আমরা খুব দ্রুত উত্তরগুলো বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।